আইন শৃঙ্খলা ভঙ্গ করলে বরদাস্ত করা হবে না আন্দোলনকারীদের ডিএমপি কমিশনার। 6 ঘন্টায় ঢাকায় রেকর্ড 130 মিলিমিটার বৃষ্টি। জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন ডিএনসিসির 5000 পরিচ্ছন্নতা কর্মী। চালের দাম আরও বাড়ল, সবজি আলু পেঁয়াজেও অস্বস্তি। জীবিকা নির্বাহে দক্ষিণ এশিয়ায় কাজ পাওয়া কঠিন হবে জানিয়েছে বিশ্ব ব্যাংক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি কেউ করে তবে সেটি বরদাস্ত করা হবে না। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাপ চত্বরে আয়োজিত ওয়ালটন ক্যাপ স্পোর্টস ফেস্টিভ্যাল ও ফল উৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। আষাঢ়ের বিদায়ক্ষণে বেড়েছে বৃষ্টির পরিমাণ। টানা বৃষ্টিতে কাকভেজা রাজধানী ঢাকা। আবহাওয়া অফিস বলছে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই বর্ষা মৌসুমের সর্বোচ্চ। এর আগে প্রি মনসুনে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 27 মে 224 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, মনসুন শুরু হওয়ার পর এটা সর্বোচ্চ বৃষ্টি। বর্ষা মৌসুমে এটা স্বাভাবিক বৃষ্টি, যা এ বছরের সর্বোচ্চ। গত 27 মে 224 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, তবে সেটা ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে। তিনি বলেন, আজ সকাল 6টার পর থেকে বৃষ্টি শুরু হয়। প্রথম 3 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টি হয়। এরপর বৃষ্টি আরও ভারী হয়ে পরবর্তী 3 ঘন্টায় অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 70 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দুপুর 12টার পরও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, তবে তা সামান্য। কাজী জেবুন্নেসা আরও বলেন, আগামীকাল শনিবারও রাজধানীতে ভারী বৃষ্টি হতে পারে, তবে দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে আবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। বৃষ্টির পানিতে ডুবল নগরীর বেশ কয়েকটি সড়ক। এসব সড়কে চলাচলরত যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে গাড়িগুলো বিকল হয়ে পড়ল। মাঝ সড়কে গাড়ি বিকল হওয়ায় সৃষ্টি হলো যানজট। সব মিলিয়ে বৃষ্টি, যানজট আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়লেন নগরীর বাসিন্দারা। সকাল থেকে রাজধানীর প্রায় 20টিরও বেশি সড়কে এসব চিত্রই দেখা যায়। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ইঞ্জিনে পানি ঢুকে অনেক গাড়ি মাঝ রাস্তায় বিকল হয়ে পড়ে আছে। এজন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যেতে হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। আজ সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে জীবিকার টানে ঘরের বাইরে বের হয়েছেন। তবে ভারী বৃষ্টিতে তাদের অনেককেই বিপাকে পড়তে দেখা যায়। বৃষ্টির কারণে বেশিরভাগ সড়কে যানবাহনের সংখ্যা ছিল একেবারেই কম। সকাল থেকে টানা ভারী বৃষ্টি, পানিতে ডুবে গেছে রাজধানী ঢাকার অনেক এলাকা। এতে ছুটির দিনেও জনদুর্ভোগ চরমে। তবে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্ন কাজ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5000-এর অধিক পরিচ্ছন্নতা কর্মী। এছাড়াও ডিএনসিসির 10 অঞ্চলে কাজ করছে 10টি কুইক রেসপন্স টিম। প্রতিটি কুইক রেসপন্স টিমে রয়েছেন 10 জন কর্মী। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে বলা হয়, এরই মধ্যে প্রধান সড়ক থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে কল্যাণপুর ডিএনসিসির 5টি পাম্প সকাল থেকে একযোগে কাজ করছে।
এমন সুইট মানুষদের জন্য ট্রিট হোক প্রতিদিন পিওর মিল্ক আর রিয়েল চকলেটের সুইটনেস মুখে থাকুক সারাক্ষণ। ট্রিট, ইউ ডিজার্ভ। নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে নিত্যদিনের ভোগান্তি যেন কমছেই না। এবার নতুন করে বেড়েছে প্রধান খাদ্য চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে ভোক্তাদের। গত এক সপ্তাহে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। এখন মিনিকেট 70 থেকে 72 টাকা, নাজির শাল 70 থেকে 75, পাইজাম 58 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, যা আগের চেয়ে কেজিতে 4 থেকে 5 টাকা বেশি। এদিকে গত সপ্তাহ থেকে সবজির বাজারে যে অস্থিতিশীলতা সেটা এখনো কাটেনি, বরং সব ধরনের সবজির দাম আরও বেড়েছে। দেশের কয়েকটি এলাকায় বন্যা ও টানা বৃষ্টির কারণে সবজির দাম হু হু করে বাড়ছে বলে জানান বিক্রেতারা। স্বস্তি ফেরেনি পেঁয়াজ ও আলুর দামেও। বিভিন্ন বাজারে আজ পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। কোটা বিরোধী আন্দোলনে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সুবিধা অসুবিধা দেখা। এটি কেউ বাধাগ্রস্ত করলে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। আর আরও বড় কথা হচ্ছে যে আমি বিশ্বাস করি তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ কষ্টে ভোগ করুক, সেইগুলি পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। আমার মনে হয় তারা ঘরে। তিস্তার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সকাল থেকে বিকেল পর্যন্ত বিলীন হয়েছে প্রায় 50টি পরিবারের ঘরবাড়ি। চলতি মৌসুমে জেলায় প্রায় 300 বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। সব হারিয়ে বিলাপ করছেন আর কান্নায় ভেঙে পড়ছেন তিস্তা পাড়ের অসহায় মানুষগুলো। রাত থেকে পানি ঘরে ঢুকতে শুরু করে, অনেক কিছু ভেসে গেছে, শুধু কোনো মতে ঘরের চাল রক্ষা করতে পেরেছি। এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন আলিয়া বেগম। তার ভিটাবাড়ির সব তিস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু আলিয়া বেগম নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। নদী ভাঙনে পরিবারগুলো ঘর বাড়ি হারিয়ে এখন দিশেহারা। তিস্তাপাড়ে চলছে অসহায় এসব মানুষের আহাজারি। তাদের এখন ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। অনেকে বাঁধের উপর, সরকারি জমি ও স্কুলের মাঠে আশ্রয় নিয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ডাওয়াবাড়ি গ্রামে গিয়ে দেখা গেছে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিলীন হয়েছে প্রায় 50টি পরিবারের ঘরবাড়ি। অন্যরা তাদের বাড়ি সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আজকে রাত 4:05 ওই যে সামনের একটা রাস্তা ছিল, রাস্তাটা এমনভাবে ভাঙছে, সেখানে ভাঙার পর 5-6 মিনিটের মধ্যে একটা মশিনের মতো হুমকি আসি গেছে। মানে এমনভাবে হুমকি এসে গেছে বাড়ি ছাড়ারও দিশা পাওয়া যায় না। এখন মনে করো যে আমাদের বাড়িতেও মনে করো যে হাফসেন ফাঁকা আছে, তদরূপ আর ভয়তে থাকা যাচ্ছে না। এখন বাধ্য হয়ে মনে করো যে নদীর ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখিয়ে চলে যাওয়া লাগে। অনেকের আসবাবপত্র ভেসে গেছে নদীতে। এই সময় অসহায় মানুষগুলো বলছিলেন, কোথায় যাব, কি করব। এভাবে বিলাপ করছেন আর কান্নায় ভেঙে পড়ছেন তিস্তাপাড়ের মানুষ। ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক ঝুঁকি এবং বৈশ্বিক বাণিজ্যের খণ্ডিতকরণের কারণে সামনের দিনগুলোতে দক্ষিণ এশীয়দের জন্য উপযুক্ত জীবিকা নির্বাহে কাজ পাওয়া আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিনি বলেন, প্রকৃতপক্ষে 2 দশকে দক্ষিণ এশিয়ায় শ্রমশক্তিতে প্রবেশকারীদের সংখ্যা কমছে।
শ্রমশক্তিতে নতুন প্রবেশকারীদের তুলনায় 30 কোটি কম চাকরি তৈরি করেছে। শুক্রবার প্রকাশিত রিথিঙ্কিং সোশ্যাল প্রোটেকশন ইন সাউথ এশিয়া টুওয়ার্ডস প্রোগ্রেসিভ ইউনিভার্সালিজম শীর্ষক প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন রাইজার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নেতিবাচক নানা ঝুঁকির অভূতপূর্ব সংমিশ্রণ আচ্ছন্ন করেছে দক্ষিণ এশিয়া। শ্রীলঙ্কায় করোনার প্রভাবে অর্থনৈতিক সংকটে প্রায় 30 লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তানে 2022 সালের বন্যা জলবায়ু পরিবর্তনের জন্য প্রায় 9.1 মিলিয়ন মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্য সংকট আরও প্রসারিত হয়েছে। যুদ্ধের প্রভাবে সরাসরি বিপাকে পড়েছে দক্ষিণ এশিয়ার কর্মজীবী মানুষের উপর। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারী বৃষ্টি ও ভূমিধসের জেরে বড় বিপর্যয় নেপালে। রাস্তা থেকে ছিটকে গিয়ে নদীতে গিয়ে পড়ল 2টি যাত্রীবাহী বাস। শুক্রবার সকালের দিকের এই ঘটনায় 2টি বাস মিলিয়ে নিখোঁজ অন্তত 60 জন যাত্রী। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, শুক্রবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদনাশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল 2টি বাস। রাস্তায় হঠাৎ ধস নামে। 2টি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা নদীতে। ভেসে যান যাত্রীদের প্রায় সবাই। গত কয়েকদিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টি হচ্ছে। জানাবো খেলার খবর। উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলের জয়ে 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। দলটিকে সামনে থেকে পরিচালনা করছেন আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জা। তিনি এমনই একজন যিনি একসময় লিওনেল মেসি এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিরও কোচ ছিলেন। 2006 সালে প্রথম তার কাঁধে বড় দায়িত্ব আসে। আর্জেন্টিনার তৎকালীন কোচ হোসে পেকারম্যানের কোচিং প্যানেলে যুক্ত হন। সেই বিশ্বকাপে প্রথম খেলেছিলেন লিওনেল মেসি। দলটির স্কোয়াডে ছিলেন বর্তমান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। 2022 সালের জুন মাসে কলম্বিয়ার জাতীয় দলের দায়িত্বে আসেন নেস্তর। এরপর থেকেই যেন বদলে যেতে শুরু করে কলম্বিয়া দলটি। টানা 28টি ম্যাচ অপরাজিত থাকার এই দৌড়ে তারা অপরাজিত থেকেছে জার্মানি, স্পেন, ব্রাজিল ও উরুগুয়ের মতো দলের বিপক্ষে। তাই নেস্তরের দর্শন ও কলম্বিয়াকে একসঙ্গে হারানোটা বেশ কঠিনই হবে আর্জেন্টিনার। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।